হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউপিএম এবং কেপি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চান। যে কোয়েশ্চানগুলো তোমাদের অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে কোয়েশ্চানগুলো জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের উপর এসেছে। এই কোয়েশ্চানগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্যে পরীক্ষা এসেছে। ঠিক আছে, প্রথমে কিছু কিছু প্রশ্নের অপশান আমি দিয়ে দিয়েছি, শেষ দিয়ে কিছু কোয়েশ্চান আমি অপশান দিইনি। তোমরা এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে না যে আপকামিং যে এক্সাম আসছে ডাব্লিউপি কেপি, তোমাদের প্রিপারেশান কেমন। চলো ক্লাসটা বেশি বড় করবো না। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময়সীমা কত। এটা কেপি কনস্টেবল, যে লেডি কনস্টেবল এসেছিলো, ডাব্লিউপি লেডি কনস্টেবল কোয়েশ্চেনটা এসেছিলো মেনে, যে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা কত। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়সসীমা কত, বয়সসীমা হচ্ছে আমার 65 বছর। তাহলে বিচারপতিদের বয়স হচ্ছে আমাদের 65 বছর। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এর সাথে সাথে আরেকটা কথা বলি, দেখো সুপ্রিম কোর্ট আমাদের কত নম্বর ধারায় আছে। সুপ্রিম কোর্ট আছে আমাদের 124 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট আছে আমাদের 124 নম্বর ধারায়। ভারতে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কত সালে, 1950 সালে 28শে জানুয়ারি। তাহলে ভারতে কত সালে গঠিত হয়েছিল সুপ্রিম কোর্ট, 1950 সালের 28শে জানুয়ারি। 1950 সালে 28শে জানুয়ারি। আচ্ছা, সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি থাকে, তোমাদেরকে একটা কোয়েশ্চেনের সাথে এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দেবো, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি থাকেন তাদের বেতন হচ্ছে কত, 2,80,000। আর নর্মাল বিচারপতিদের বেতন হচ্ছে 2,50,000। আচ্ছা, ভারতের সর্বোচ্চ আদালত কোনটা, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট না হাইকোর্ট। তাহলে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যারা বিচারপতি থাকে তাদের শপথ বাক্য পাঠ করান কে, শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যদি পদত্যাগপত্র জমা কার কাছে দেন, জমা দেন রাষ্ট্রপতির কাছে। যদি রাষ্ট্রপতি না থাকে তাহলে উপরাষ্ট্রপতির কাছে দেয়। আচ্ছা, সুপ্রিম কোর্টের পূর্ব নাম কী ছিল, মানে আগে সুপ্রিম কোর্টের কী নাম ছিল, ইম্পেরিয়াল অফ কোর্ট। আগে কী ছিল সুপ্রিম কোর্টের পূর্ব নাম, ইম্পেরিয়াল অফ কোর্ট। আচ্ছা, প্রথম প্রধান বিচারপতি কে ছিল সুপ্রিম কোর্টে, এলিজা এমপি। যদি এখানে আবার প্রশ্ন করে যে প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন, প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতেমা বিবি। এরপরে যদি বলে যে প্রথম বিচারপতি কে ছিলেন, প্রথম বিচারপতি হীরালাল জে কানিয়া। দ্বিতীয় কে ছিলেন এম পতঞ্জলি শাস্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে আসি। যদি ক্লাসটা ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। স্যার থমাস রো কোন মোগল সম্রাটের সময় ভারতে আসেন। খুব ভালো একটা কোয়েশ্চান, ডাব্লিউপিতে এসেছিল কোয়েশ্চানটা। স্যার থমাস রো কোন মোগল সম্রাটের সময় ভারতে আসেন। অপশান এ জাহাঙ্গীর, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি কোনোটিই নয়। তার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের জাহাঙ্গীরের সময় স্যার থমাস রো ভারতে আসেন। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এর সাথে সাথে বলছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যিনি এসেছিলেন তার নাম হচ্ছে ফাইয়েন। তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফাইয়েন এবং হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং। হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং। তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যিনি এসেছিলেন তার নাম হচ্ছে ফাইয়েন এবং হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন সাং। আচ্ছা, এটা মনে রাখার ট্রিক্স বলে দিই, এবার মনে রাখবে যে দিফা হি করলে সাজা পায়, দিফা। তাই মনে রাখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাইয়েন, দিফা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাইয়েন, হি করলে তাহলে হ দিয়ে হর্ষবর্ধন, হ দিয়ে হিউয়েন সাং এবং সাজা পায়, দোষ করলে তো সাজা পায়। তাহলে দন্তস দিয়ে স্যার থমাস রো, আর সাজা বুর্গিজ দিয়ে জাহাঙ্গীর। এভাবে মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চান আসি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। অপশান এ ব্যারোমিটার, অপশান বি ক্যালোরিমিটার, অপশান সি হাইগ্রোমিটার, অপশান ডি স্পিগমোম্যানোমিটার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। তাহলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, হাইগ্রোমিটার দ্বারা। আচ্ছা, ব্যারোমিটার দ্বারা কী মাপা হয়, ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ মাপা হয়, ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ মাপা হয়। আজ ক্যালোরিমিটার দ্বারা তাপ পরিমাপক যন্ত্র। ক্যালোরিমিটার হচ্ছে আমাদের তাপ মাপার একটা যন্ত্র। আর দেখতে পাচ্ছি অপশান ডিতে যেটা আছে স্পিগমোম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্র। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। খুব একটা ভালো কোয়েশ্চেন, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে, খুব একটা ভালো কোয়েশ্চেন। অপশান এ কৃষ্ণদেব রায়, অপশান বি মাতঙ্গিনী হাজরা, অপশান সি খান আব্দুল গফ্ফর খান, অপশান ডি মহাত্মা গান্ধী। অনেকে পরীক্ষায় করে আসে যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, না মাতঙ্গিনী হাজরা। কিন্তু না, মাতঙ্গিনী হাজরা না। তাহলে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত, খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। আচ্ছা, খান আব্দুল গফ্ফর খান তার গঠিত দল ছিল, ওই দলটির নাম হচ্ছে খোদাই খিদমতগর।
খোদাই খিদমতগর, তাহলে এর অর্থ কি? খোদাই খিদমতগর অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক। খোদাই খিদমতগর এর অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক। আচ্ছা, এই যে খোদাই খিদমতগর এই যে গঠিত এই যে দলটা গঠন করেছিল খান আব্দুল গফ্ফর খান, ওই দলের নেতা ছিল এম এ জিন্নাহ, ওই দলের নেতা ছিল এম এ জিন্নাহ, ঠিক আছে। এই যে খোদাই খিদমতগর এই দলের সদস্যরা লাল কুর্তা পরতেন, তাই এদের নাম বলা হতো লাল কুর্তা বাহিনী, তাই এদেরকে কী বলা হতো? লাল কুর্তা বাহিনী বলা হতো। এবং ইনি মানে এই যে ইনি বলতে খান আব্দুল গফ্ফর খান, ইনি প্রথম অভারতীয় যিনি প্রথম ভারতরত্ন পান। বলছে খান আব্দুল গফ্ফর খান প্রথম অভারতীয় যিনি প্রথম ভারতরত্ন পান। চলো অপশান হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলা হয়? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলা হয়? অপশান এ গ্রস্ত উপত্যকা, অপশান বি দোয়াব, অপশান সি লুনি, অপশান ডি কোনোটিই নয়। তাহলে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকা বলা হয়, ঠিক আছে, দোয়াব বলা হয় না। আচ্ছা, এর সাথে সাথে বল দিই দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে তাহলে দোয়াব বলছে, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে গ্রস্ত উপত্যকা বলছে। তাহলে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কিছু নদী প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো হচ্ছে আমাদের নর্মদা নদী, তাপ্তি নদী এবং দামোদর নদী। নর্মদা নদী, এই যে এর সাথে আরেকটা জিনিস বলতি, নর্মদা যে নদীটা আছে কোন শহরের কাছে আছে? জব্বলপুর। নর্মদা আছে তোমার জব্বলপুর, ঠিক আছে। আচ্ছা, এই যে স্তূপ পর্বত একটা উদাহরণ কি? স্তূপ পর্বতের একটা উদাহরণ হচ্ছে সাতপুরা। স্তূপ পর্বতের একটা উদাহরণ হচ্ছে আমার সাতপুরা। স্তূপ পর্বতের একটা উদাহরণ হচ্ছে সাতপুরা। আচ্ছা, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমার ধূপগড়। চলো নেক্সট কোয়েশ্চেন। ওই যে বললাম তোমাদেরকে যে আমি এরপর কিছু কোয়েশ্চেন দেবো যে কোয়েশ্চেনে অপশান রাখিনি, ঠিক আছে, তোমরা এটা বলবে, তোমরা পারবে, আমি জানি তোমাদের মাথায় অনেক কিছু আছে, তোমরা এটাও পারবে। আচ্ছা, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। রাজস্থানে আর কী কী ন্যাশনাল পার্ক আছে? সরিস্কা আছে, কেওলাদু আছে, ঠিক আছে। এর সাথে সাথে বলি তামিলনাড়ুতে কী কী ন্যাশনাল পার্ক আছে? মধুমালাই, আন্দামালাই। কেরালায় কী কী আছে? পেরিয়া, সাইলেন্ট ভ্যালি। চলো নেক্সট কোয়েশ্চেন। কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুব একটা ভালো কোয়েশ্চেন, যে কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত। যে কোয়েশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কটক শহরটি তাহলে কোন নদীর তীরে অবস্থিত? কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত। কটক শহরটি কোথায়? মহানদীর তীরে অবস্থিত, ঠিক আছে, এর মহানদীর তীরে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেন, খুব একটা ভালো কোয়েশ্চেন। এই ধরনের এই কোয়েশ্চেনটা গ্রুপ ডি তো দেয়, এলপি তো দেয়। তাহলে বলছি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? এটা নিউটনের কোন প্রথম গতিসূত্র না দ্বিতীয় গতিসূত্র না তৃতীয় গতিসূত্র? ঠিক আছে, বল দিই, প্রথম গতির সূত্র থেকে আমরা জানতে পারি মৌলিক ধর্ম বা জাড্য ধর্ম বা বলের সংজ্ঞা। তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রথম গতিসূত্র থেকে কী কী জানতে পারি? প্রথম গতিসূত্র থেকে মৌলিক ধর্ম, জাড্য ধর্ম বা বলের সংজ্ঞা আমি জানতে পাই আমরা, ঠিক আছে। দ্বিতীয় গতিসূত্র থেকে কী পাই? দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগ আমরা জানতে পারি, বল ও পরিমাপ ও একক এবং বলের ঘাত ও ঘাত বল। আচ্ছা, এই যে ভরবেগ বললাম, ভরবেগ কোন রাশি? ভরবেগ হচ্ছে আমার ভেক্টর রাশি। বল কোন রাশি? বল হচ্ছে আমার ভেক্টর রাশি। তাহলে এই যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া যে নিউটন কোন গতিসূত্র থেকে জানা যায়? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? খুব একটা ভালো কোয়েশ্চেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? বলো, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে। এর সাথে সাথে আমি বললি তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল? ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত করেছিল। এটা কিন্তু পরীক্ষা এসেছিল ডাব্লিউবিতে। তত্ত্ববোধিনী যে সভা ছিল সেটা কে প্রতিষ্ঠিত করেছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর সাথে সাথে থাকে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠিত করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠিত করেছিল। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। দ্বিতীয় কে ছিল? দাদাভাই নৌরোজি। তাহলে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস কোথায়? বোম্বেতে হয়েছিল, প্রথমে বোম্বেতে হয়েছিল, ঠিক আছে। তৃতীয় নম্বর যিনি ছিলেন তিনি হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি।
বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন। শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন? খুব একটা ভালো কোয়েশ্চেন। শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন? শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন? শেরশাহ মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। শেরশাহ নিয়ে অনেক জিনিসও আছে, সেটা আমি বলে দিচ্ছি। শেরশাহর আসল নাম কি? পরীক্ষায় এসেছিল এটা ডাব্লিউবি প্রিলিমসে। তা শেরশাহর আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। শেরশাহর হিন্দু সেনাপতির নাম কী ছিল? ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহর হিন্দু সেনাপতির নাম কী ছিল? ব্রহ্মজিৎ গৌড়। আচ্ছা, শেরশাহ সমাধিস্থল কোথায় অবস্থিত? শেরশাহ সমাধিস্থল অবস্থিত বিহারের সাসারামে। বিহারের সাসারামে এসেছিল এগুলো। ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা প্রথম কে করেছিলেন? শেরশাহ করেছিলেন। কে প্রথম পাট্টা ও কবলিয়ত প্রথা প্রবর্তন করেন? শেরশাহ করেছিলেন। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? শেরশাহ নির্মাণ করেছিলেন। খুব একটা ভালো কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? তাহলে যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে? যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনেত্রী হিমবাহ থেকে। যমুনেত্রী হিমবাহ থেকে। তাহলে গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। যমুনার 3টে উপনদীর নাম, যমুনার 3টে উপনদী চম্বল, বেতোয়া এবং কেন। চলো আজ এই পর্যন্ত, ঠিক আছে।